দেশ বিদেশের অসংখ্য দর্শক মন্ডলীকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ সেশনে। দর্শক, স্বাধীনতার 50 বছরে কেমন বাংলাদেশ চাই এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে কথা বলবার জন্য ইতিমধ্যে তারুণ্যের প্রতীক তিনজন প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হয়েছে মুজাহিদুল ইসলাম, যুক্ত হয়েছেন জুনায়েদ রহমান রিফাত এবং রেদওয়ান আহমেদ উর্বি। আমাদের সাথে একটু পর যুক্ত হবে জিএম তাওসিফ। আমরা এই তিনজন অতিথিকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমাদের সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপিত হচ্ছে ইতিমধ্যে, এবং এই সময়ে আমরা কেমন বাংলাদেশ চাই, তরুণদের মুখে আজকের এই বিষয়ে আমরা কথা শুনবো। দর্শক, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। কথা বলার পদ্ধতি হচ্ছে আপনারা কমেন্টস করতে পারেন, ইনবক্স করতে পারেন, অথবা 01919317006 এই নম্বরে ফোন করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি আমাদের আইপিটিভি এবং সরাসরি আমাদের সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত হচ্ছে। যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, পরবর্তী সময় যাদের এই অনুষ্ঠান দেখবার সুযোগ হবে, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ সময় কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করবো। আমি প্রথমে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অতিথি আমাদের প্রিয়ভাজন মুজাহিদুল ইসলাম আপনাকে। আপনি জানেন যে বিষয়, সেটি হচ্ছে স্বাধীনতার 50 বছরে কেমন চাই। এ বিষয়ে আপনার কাছে আমার প্রথম যে বিষয়টি, স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটি হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে যে উনি স্বাধীনতার সংগ্রাম পরে বলেছেন, মুক্তির সংগ্রামটি আগে বলেছেন। এখন এই যে বাণী মুক্তির যে জায়গাটি, সেই জায়গায় আমরা কতটুকু সার্থকতা অর্জন করতে পেরেছি, আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, সেই সাথে অন্যান্য অতিথিবৃন্দকে। প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্যার অবতারণা করেছেন। প্রথমত হচ্ছে এই রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার 18 মিনিটের দীর্ঘ ভাষণ 7ই মার্চে, সেই ভাষণেই মূলত আমাদের স্বাধীনতার বীজ মন্ত্র ছিল। এবং আপনি বলেছেন যে সেখানে প্রথম তিনি বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবং পরবর্তীতে সেটি স্বাধীনতার সংগ্রাম। তার মানে উনি এনশিওর করেছেন যে প্রথমেই মুক্তি, এবং মুক্তি মানেই কিন্তু স্বাধীনতা। সুতরাং স্বাধীনতার 50 বছর পরে গিয়ে আজকে আমরা মূল্যায়ন করতে চাই যে আমরা আসলে কেমন মুক্তি অর্জন করেছি, কিংবা আমাদের প্রত্যাশার জায়গায় এখনো কতটুকু প্রাপ্তি বাকি রয়েছে। আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে স্বাধীনতার 50 বছরে কেমন বাংলাদেশ চাই। স্বাধীনতার ওই সময়টাতে যদি আমরা ফেরত যাই, 71 সালে যারা স্বাধীনতা অর্জনের জন্য নিজেদের জীবনকে বাজি রেখে মাঠে নেমে গিয়েছিলেন, সেই সময়ে আমার ওই সময়কার মানুষদের যদি, যারা মুক্তিযোদ্ধা এবং তাদের মধ্যে অল্প সংখ্যকই এখন বেঁচে আছেন, যারা প্রয়াত হয়েছেন, তাদের অনেকের লেখনী বই আমরা পড়তে পেরেছি, এবং সেগুলো থেকে আমরা দেখতে পেয়েছি যে একটা স্বাধীন ভূখণ্ড কেবল ওনারা প্রত্যাশা করেই স্বাধীনতার জন্য গিয়েছেন এমনটি নয়। সেই সাথে ওনারা চেয়েছিলেন একটা সুন্দর গণতন্ত্র, একটা সুন্দর সাম্য ভিত্তিক সমাজ, ক্ষুধা দারিদ্র এবং এর সাথে সম্পর্কিত যাবতীয় সমস্যা মুক্ত একটি বাংলাদেশ। 50 বছরে গত হয়েছে। আমরা যদি একটা মানুষকে চিন্তা করি, তাহলে একটা মানুষের 50 বছর বয়স মানে উনি খুবই ম্যাচিউরড। ওনার প্রতিটা কর্মকাণ্ড, আলোচনা, কথা, লেখনী সমস্ত কিছুই কিন্তু মানুষ মূল্যায়ন করে। বাংলাদেশ 50 বছর অতিক্রম করছে। সেই সময়টাতে অপ্রাপ্তির জায়গায় নিশ্চয়ই অনেক কিছু রয়ে গেছে, প্রাপ্তির জায়গায়ও সেখানে অনেক কিছুই আছে। এবং সারা পৃথিবীতে বাংলাদেশ বেশ কিছু ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করতে পেরেছে। আরো কিছু জায়গা রয়েছে যেখানে আমাদের খুবই সম্ভাবনাময় রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হতাশাও রয়েছে, এবং নিশ্চয়ই আমরা আলোচনার শেষ প্রান্তে যখন আমরা আলোচনা করব, তখন আমাদের আলোচনায় সেটি ফুটে আসবে। 50 বছরে এই সুবর্ণ জয়ন্তীর এই সময়টাতে আমরা যেটি দেখতে চাই সেটি হচ্ছে একটি নিরাপদ বাংলাদেশ। নিরাপদ মানে শুধুমাত্র একটা শব্দ নয়, এটার সাথে আমরা অনেকগুলো বিষয় আনতে পারি। প্রথমত, নিরাপত্তা চাই আমাদের জীবনের, নিরাপত্তা চাওয়া হয় আমাদের ক্ষুধার, পেটের, অন্যের। এখনো স্বাধীনতার 50 বছর পার করছি আমরা, সেই সময়টা তো আমরা দেখতে পাচ্ছি রাস্তায় ফুটপাতে এখনো মানুষ রয়ে গেছে। সুতরাং এখনো আমাদের অপ্রাপ্তির আরো অনেক কিছুই বাকি রয়েছে। অপ্রাপ্তির খাতায় এখনো আমাদের তালিকা আছে, এবং সেই তালিকা ছোটখাটো নয়। অর্থনীতির দিক দিয়ে
বাংলাদেশ এখন অনেকটুকু এগিয়েছে এবং আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে যে জিডিপি বলেন বা অন্যান্য সেক্টরগুলো বলেন, আমাদের প্রতি বছরের বাজেটকে যদি মূল্যায়ন করেন, সেই ক্ষেত্রে আমরা অনেকটুকু এগিয়েছি। আমাদের একটা বিশাল জনশক্তি রয়েছে এবং সেই জনশক্তির মধ্যে বেশিরভাগ অংশ হচ্ছে তরুণ, এবং সম্ভবত 2035 সাল পর্যন্ত আমাদের এই যাবে, এই তারুণ্য শক্তির যাবে। তো আমরা এখনো আশা করতে চাই তারুণ্য শক্তি যদি খুব ভালো করে কাজ করে, তাহলে স্বাধীনতার যে স্বাধীনতা লাভের যে ইচ্ছা এবং স্বাধীনতা প্রাপ্তির যে আকাঙ্ক্ষা আমাদের ছিল, স্বাধীনতা পাওয়ার পর 50 বছর গত হওয়ার পরও যে অপ্রাপ্তি রয়ে গেছে, প্রত্যাশা থাকবে সেই অপ্রাপ্তির তালিকাটা আমরা সংক্ষিপ্ত করে নিয়ে আসতে পারবো। আমি প্রাথমিকভাবে এটুকুই বলতে চাই যে এখনো অনেক কিছু পাওয়ার বাকি আমাদের রয়ে গেছে। নিশ্চয় প্রাপ্তির খাতাও বেশ বড়সড় আছে। এটুকু। অনেক ধন্যবাদ মুজাহিদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট মুজাহিদ উপস্থাপন করেছে। আমাদের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে জিএম তাওশিফ, তারুণ্যের আরেক প্রতীক। তাওশিফ, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি আজকে তোমাকে আজকের লাইভ সেশনে। আমাদের আজকের বিষয় হচ্ছে স্বাধীনতার 50 বছরে কেমন বাংলাদেশ চাই। আমরা কথা বলছিলাম, মুজাহিদ যে বিষয়টি নিয়ে শুরু করেছেন সেটি হচ্ছে যে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে আগে মানে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই যে মুক্তির যে জায়গাটির কথা উনি বলেছেন, আমরা এই স্বাধীনতার 50 বছরে কোন কোন জায়গায় আমরা মুক্তি পেয়েছি এবং আরো কোন কোন জায়গায় সমৃদ্ধ মুক্তি পাওয়া উচিত বলে তোমার মনে হয়? তাওশিফ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। আমি প্রথমে জি, আজকের লাইভ সেশনে যে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে চ্যানেলকে আজকে লাইভ সেশন প্রোগ্রাম আয়োজন করেছেন, আমি প্রথমে আমাদের আজকে অনুষ্ঠানের বিজ্ঞ সঞ্চালক, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর কামাল স্যারকে আমি প্রথমে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যারা অতিথি দেখতে পাচ্ছি, আমাদের সম্মানিত তরুণদেরকে, আমাদের যারা অতিথি আজকে আমাদের লাইভ সেশনে সংযুক্ত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা আমাদের লাইভ সেশনটি দেখছেন তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে হচ্ছে যে কি আমাদের 2021 সালকে আমরা স্বাধীনতার 50 বছরে পা রাখতে শুরু করলাম। সুবর্ণ জয়ন্তী আমাদের বলা, এই সুবর্ণ জয়ন্তীতে আমরা পা রাখলাম, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে। এতে একটু করোনাকালীন সময়ে আমরা অতিবাহিত করছি। একটু সুবর্ণ জয়ন্তীটা হতো, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের প্রধানরা এসে আমাদের এই অনুষ্ঠানকে, বাংলাদেশকে আমাদের যে প্রোগ্রামগুলো করছে তারা সাফল্যমণ্ডিত করছে। আর বিশেষ করে যে আমাকে স্যার বললেন যে 50 বছরে এই সময় স্বাধীনতার যে কতটুকু হয়েছে, যদি আমি বলতে পারি যে আমরা এখন উন্নয়নশীল দেশে পদার্পণ করলাম। তারপর হচ্ছে কি আমাদের যে আমাদের এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমাদের প্রথম যে চাওয়াটা ছিল যে আমরা অবহেলা প্রথমে ছিলাম, আমরা একদম শুরু থেকে, এই স্বাধীনতার শুরু থেকে আমরা এই যে এখন 2021 সালে এসে আমরা খুব আনন্দিত যে আমরা একটি উন্নয়নশীল দেশকে, আমাদের দেশকে পেয়েছি। তার জন্য আমি একজন তরুণের প্রতিনিধি হিসাবে এবং আমি ছাত্রলীগের কর্মী হিসাবে আমি খুব গর্ববোধ মনে করি যে আমরা এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমাদের যে প্রত্যাশা, তা আমরা প্রত্যাশা থেকেও আমরা আরো বেশি পেয়েছি। আর বিশেষ করে হচ্ছে যে কি আমাদের যে কর্ম পরিকল্পনা গুলো, বিশেষ করে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাষণে তিনি যে আমাদের স্বাধীনতার যে কথাগুলো বলে গিয়েছেন, আমাদের যে এই বিভিন্ন আমাদের বাংলাদেশকে যে তিনি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে যার যে পরিকল্পনা, কর্ম পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সকলে জানেন, তিনি দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। আর বিশেষ করে হচ্ছে যে কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা যদি সার্বিক সহযোগিতা করি আমাদের দেশের জনসাধারণ, তাহলে আমাদের যে উন্নয়ন পরিকল্পনাগুলো আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন পরিকল্পনাগুলো যথারীতি আমরা এই সফলতা পাবো বলে আমি মনে করি। আর বিশেষ করে হচ্ছে কি এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের সকলের তরুণদের চাওয়া পাওয়া হচ্ছে যে কি আমরা যে এখন এই করোনা ভাইরাস, যে আমাদের অনেক তরুণ আমরা জানি আমাদের কর্মহীন, আমরা যদি এই করোনা ভাইরাসের পরে যদি আমাদের যে কর্মসংস্থানগুলো, আমাদের বিভিন্ন কোম্পানি, সরকারি বলেন বেসরকারি বলেন, তারা যদি সুযোগ সৃষ্টি করে দেন, তাহলে আমার যে ঘাটতিটা ছিল তা আমরা
আশানুরূপ ফল পাবো। আর বিশেষ করে আমার বেশি কিছু বলার নেই, যে জাতির পিতার স্বপ্ন তিনি রেখে গিয়েছেন, তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় সফল প্রধানমন্ত্রী, যিনি এখন কয়েকটি উন্নয়নশীল দেশের মধ্যে যিনি আপনার অধীন দেখতে পেলাম আমরা কমনওয়েলথ মধ্যে যে তিনি তিনটা দেশের মধ্যে তিনি যে একটা অবস্থানে আমাদের দেশকে রেখেছেন, তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের এই চ্যানেল কে থেকে ধন্যবাদ এবং অভিবাদন জানাই। আর বিশেষ করে হচ্ছে আমি একটি তথ্য দিতে চাই, 1972 সাল থেকে 73 সাল পর্যন্ত অর্থ বছরের মুদ্রাস্ফীতি ছিল 42%, এখন তা মাত্র 6.2%। আশা করা যায় এই হার আরো কমিয়ে আনা সম্ভব হবে। সরকার যে লক্ষ্যে কাজ করছে, বর্তমান শিক্ষার দিকে তাকে আমরা যে অগ্রগতি এবং ছোঁয়া দেখতে পাই, তার মূল সূচনা হচ্ছে 1972 সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, যে তিনি আমাদের যে দেশকে নিয়ে তিনি যে সোনার বাংলাদেশ করার যে স্বপ্ন দেখেছেন। আমি আশা করি আমাদের তরুণদের হাত ধরে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা আরো সামনে এগিয়ে যেতে পারবো, এবং তিনি যে পরিকল্পনাগুলো নিয়েছেন, যে বাস্তবায়ন করছেন, তার রূপান্তর হচ্ছে কি আমাদের জনসাধারণকে, আমাদের মাননীয় সরকার প্রধান সহ যারা আমাদের মন্ত্রী পরিষদে আছেন, জনপ্রতিনিধিদেরকে আমাদেরকে সহযোগিতা করে আমাদের দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। রিফাত, আমাকে শোনা যাচ্ছে? আমি তৌসিফকে ধন্যবাদ জানাচ্ছি। রিফাত, আমাকে শোনা যাচ্ছে? জুনাইদ, রিফাত, আমাকে শোনা যাচ্ছে? সম্ভবত সে শুনতে পাচ্ছে না। আমি এই পর্যায়ে স্বাগত জানাবো রেদওয়ান আহমেদ উর্বি। উর্বি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, উর্বি, আমি এই একই প্রশ্ন করতে চাই যে আমাদের দুইজন অতিথির কাছে যে প্রশ্ন ছিল, বিশেষত মুজাহিদ এবং তাওসিফের কাছে যে প্রশ্নটি ছিল, একই প্রশ্ন তোমাকে করতে চাই যে আমাদের সত্যিকার অর্থে আমরা সেই জায়গায় যেতে পেরেছি কিনা, বা কোথায় আমাদের ঘাটতিগুলো রয়ে গেছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে স্যার, আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে গিয়ে 50 বছরে আমরা স্বাধীনতার যে বাণীটি সেটা মানে প্রতিফলিত মানে যথাযথ হয়েছে কিনা, সেটাই যদি জানতে চান, আগের দুইজন বক্তা যেটি বলেছে আসলে ওনারা প্রায় সঠিকই বলেছেন। আমি যা যতটুকু শুনেছি আমার থেকে সঠিকই লেগেছে, কিন্তু আমার মনে হয় এখনো স্যার অনেক কিছু বাকি আছে, যেটা আসলে আমাদের তরুণ প্রজন্মদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে। এর মধ্যে যেটি হচ্ছে কর্মসংস্থানের একটা বিষয়, যে প্যান্ডেমিকের পরে আমার একজন ভাই বলেছেন যে বিভিন্ন কোম্পানিকে এগিয়ে আসতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করে দিতে হবে। আসলে স্যার, কোম্পানি গুলোকে এগিয়ে আসার চাইতে বেসিক্যালি বেশিগুলো হচ্ছে সরকার যদি এই প্যান্ডেমিকের পরবর্তীতে বা এই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উদ্যোক্তা সৃষ্টি করার জন্য নতুন নতুন আরো পদক্ষেপ গ্রহণ করে। অলরেডি সরকারের অনেক ধরনের নতুন নতুন পদক্ষেপ রয়েছে আত্মকর্মসংস্থানের এবং বিভিন্ন কর্মসংস্থানের। তো সরকার যদি আরো নতুন নতুন পদক্ষেপ নেয়, সেই ক্ষেত্রে তার কর্মসংস্থানের সৃষ্টি হবে নতুন করে, কারণ উদ্যোক্তা যত বাড়বে কর্মসংস্থান তত বেশি বৃদ্ধি পাবে। আসলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে লাভ নেই, কারণ আমরা জানি এই শতকে এসে অনেকে কর্মসংস্থান মানে বিভিন্ন ব্যাংকেও দেখা যাচ্ছে যে এখন কর্মী ছাঁটাই করে ফেলতেছে, ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে আমাদের আমাদের দেশের পুরো পৃথিবী আসলে ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে, আমাদের দেশেও ডিজিটালাইজেশন হচ্ছে। কিন্তু স্যার উদ্যোক্তা তৈরিতে সহযোগিতাটা আরো বাড়াতে হবে, কারণ স্যার আমি আজকে একটা নিউজ পাইলাম যেটা শুনে আসলে আমার খুব খারাপ লাগলো। সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ব্যাংকে এসএমই লোন, অর্থাৎ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যে লোনটা দিয়ে থাকে, সেই লোন গুলা স্যার ব্যবসায়ীদের জন্য বন্ধ। হ্যাঁ, স্মল ইন্ডিভিজুয়াল যারা ইনকাম করে তাদের জন্য লোনটা দিচ্ছে। মানে আমার একটা ফ্রেন্ড, সে উদ্যোক্তা হতে যাচ্ছে, সে ফরচুন কর্পোরেশন থেকে প্রায় 1 বছর একটা কোর্স করছে, তারপরে সে এখন একটা রেস্টুরেন্ট দিবে, সে লোন নিতে গেল, লোন দিচ্ছে না। এসএমই লোন নিতে গেছে, এসএমই লোনটা স্পেসিফিক দিচ্ছে না, মর্গেজ লোন গুলা দিচ্ছে, স্পেসিফিক এসএমই লোন গুলা দিচ্ছে না। তো সরকারের যদিও করোনা পরবর্তীতে অনেক প্রণোদনা দিয়েছে, আমি আশা করি আরো প্রণোদনা দিলে কর্মসংস্থান, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি বর্তমানে, আগামী 26 তারিখ আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেই উদ্দেশ্যে যদি বলতে চাই, আসলে বাংলাদেশ 1971 সাল থেকে এখন যেই পর্যায়ে এসেছে সেটা অকল্পনীয়।
কোনো কেউই কল্পনা করেনি, এবং বাংলাদেশের এখন যে গ্রোথ রেট সেটা বিভিন্ন দেশের কাছে এটা একটা উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়েছে। তো আশা করি বাংলাদেশকে আমাদের মতো তরুণ সমাজের আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ উর্বি। আমরা রিফাতকে স্বাগত জানাচ্ছি। রিফাত, শোনা যাচ্ছে? রিফাতকে আমরা একদম পাচ্ছিলাম না, খুব শোনা যাচ্ছে না এখন রিফাত? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা স্বাগত আসলে জানাচ্ছি ওই রিফাত। অনেক দূর আমার আমরা এগিয়ে গেছি ল্যাপটপটা আলোচনা। আমাদের যে প্রবলেম প্রশ্ন করেছে। ছিল যে মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে থেকে 50 বছর আগে যে মানে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম বলেছে, আমরা বলতে চাচ্ছি যে সেই মুক্তির জায়গায় কতটুকু অর্জন করতে পেরেছি, এবং তারুণ্যের প্রতীক হিসেবে তোমার মূল্যায়নটা কি হবে? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে চ্যানেল। রিফাত, কি আমাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভালোভাবে। আচ্ছা, রাইট। ধন্যবাদ চ্যানেল কে এবং ধন্যবাদ কামাল স্যারকে আমাকে এই জায়গায় আসার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আসলে মুক্তিটা কি? আমার মনে হয় এই 2021-এ এসে আমাদেরকে আগে বের করতে হবে যে আমরা কোন জায়গা থেকে আমরা মুক্তিটা চাচ্ছি। আমরা যারা বেকার আছি তারা বেকারত্ব থেকে মুক্তি চাচ্ছি, যারা ফিনান্সিয়ালি দুর্বল তারা ফিনান্সিয়াল অবস্থা থেকে মুক্তি চাচ্ছি, যারা অসুস্থ আছে তারা অসুস্থতা থেকে মুক্তি চাচ্ছি। আমাদেরকে আসলে এই 50 বছর পরে, স্বাধীনতার পরে, আমাদেরকে আগে নিজেদেরকে বুঝতে হবে যে আমরা কোন জায়গাটাতে মুক্তি চাচ্ছি। আমরা সবসময় বলি কি এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, বা বাংলাদেশের এটা সমস্যা। আমার মনে হয় আমরা নিজেদের মুক্তিটাকে আগে বের করতে হবে। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে রিফাত, শুনছি। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় নিজের মুক্তিটাকে আগে বুঝতে হবে যে আমি কোন জায়গা থেকে মুক্তি চাচ্ছি, এবং ওইটা নিয়ে আসলে কাজ। রিফাত, এখন শুনতে পাচ্ছি না রিফাতকে আমরা অবশ্যই এখন। হ্যালো, হ্যাঁ, এখন শুনছি। রিফাত, শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আসলে আমার এখানে আজকে ইন্টারনেটের প্রবলেমের কারণে আমার মানে নেটওয়ার্কটা খুব আপ ডাউন হচ্ছে আর কি। আমাকে কি এখন স্পষ্ট শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, যেখানে বলছিলে। হ্যালো, জি, আমরা শুনছি। হ্যালো। সম্ভবত রিফাত শুনছে না, আমরা আবারও তাকে সংযোগ হারিয়েছি। আমরা মুজাহিদ আবারও আপনার কাছে আসি যে আমরা মূল্যায়ন করলাম যে আমাদের অবস্থাটা কতটুকু। এ পর্যায়ে আমি যে সাম্য, মানবাধিকার, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের যে বিষয়টি আছে আমাদের স্বাধীনতার ঘোষণায়, সেই জায়গায় আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, ওই জায়গাটাতে আমাদের অবস্থাটা কি? আপনার কথা আমাকে শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে আমাকে? পূর্বে শোনা যাচ্ছে না? সম্ভবত আমরা একটা দর্শক বিরতি নিই। আমরা বিরতির পর আবার ফিরে আসব। আমরা বিরতিতে যাচ্ছি। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আবাসিক অনাবাসিক নার্সারি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শাখায় ভর্তি চলছে। প্রাইভেট পড়ার ঝামেলামুক্ত ক্লাস নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াতে নিজস্ব পরিবহন ব্যবস্থা, প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ, নার্সারিতে ভর্তি করালে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনো ঝামেলা নেই। উন্নত আবাসিক সুবিধা সহ একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড অনুমতিপ্রাপ্ত। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে। ইতিমধ্যে আমাদের এসএসসি পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে আমরা শতভাগ সাফল্য দেখিয়েছি। আগামী বছরগুলোতে শুধুমাত্র শতভাগ সাফল্যের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই দেশের মধ্যে শ্রেষ্ঠ একটি বিদ্যাপীঠে পরিণত হতে। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর গ্রিনভিউ আবাসিকের সামনে, পোর্ট কানেক্টিং রোড, চট্টগ্রাম। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, স্থায়ী ক্যাম্পাস, পূর্ব বলিয়ায়, মিরসরাই, চট্টগ্রাম। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।
রিফাত, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, যেখানে বলছিলে তুমি। আচ্ছা, আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আসলে প্রত্যেকের নিজেদের আমরা কি চাচ্ছি, আসলে কোন চাচ্ছি, ওই জিনিসটাকে ফাইন্ড আউট করতে। এখন আমাদের শেখ মুজিবুর রহমান মুক্তি চেয়েছিল, আমরা চেয়েছিলাম কি আমরা পরাধীনতা থেকে ভেঙে স্বাধীন হব। কিন্তু এই 50 বছর পরে 2021 সালে আমরা কোন জায়গা থেকে মুক্তিটা যাচ্ছি, আমরা যদি ওইটা নিজেরাই ফাইন্ড আউট করতে পারি, যে যার ব্যক্তিগত অবস্থা থেকে, আমার মনে হয় পুরো সামগ্রিক আমাদের বাংলাদেশের চেহারাটাই পাল্টে যাবে। আমরা যারা বেকার আছি, আমরা বেকারত্ব নিয়ে যদি হতাশা না করে আমরা আমাদের স্কিলটা ডেভেলপ করি, আমাদের তরুণদেরকে বলবো ওদের স্কিল যদি আমরা ডেভেলপ করি, আমার মনে হয় ওদের জব করা বা এন্টারপ্রেনার হওয়া কোনো বিষয় না। যারা ফিনান্সিয়াল প্রবলেমে আছে, ওর ব্যক্তিগত যদি জীবনের একটু চেঞ্জ করে, আমার মনে হয় ফিনান্সিয়াল ব্যবস্থাটাকেও চেঞ্জ করা সম্ভব। পরিশেষে এটাই বলতে চাচ্ছি, প্রত্যেকে আমরা যদি বের করতে পারি আমাদের প্রবলেম কোথায়, আমাদের লেকেন্সটা কোথায়, ওই অনুসারে কাজ করি, এবং সরকারও যদি কিছু এই সেক্টর গুলা নিয়ে কাজ করে, তরুণদেরকে আমাদের বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যদি আরেকটু চেঞ্জ করা যায়, তরুণদেরকে উদ্দীপ্ত করার জন্য, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বা কর্মমুখী শিক্ষা, এই বিষয়গুলো যদি আরো একটু ফোকাস করা হয়, আমার মনে হয় আমাদের নেক্সট জেনারেশন বা ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, তারা সম্পূর্ণ এই আমরা যে স্বাধীনতার 50 বছরের এই পর্যায়ে আসে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, এই সমস্যাগুলো আর কমে আসবে। আমি বলবো না সবগুলো সমস্যার সলিউশন হবে, কিন্তু সমস্যাগুলো কমবে। অনেক ধন্যবাদ রিফাত, সংযুক্ত থাকা। আমরা আবারও আসবো। আমরা মুজাহিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাদের আজকে নেটওয়ার্কের অনেক বেশি সমস্যা, যার ফলে সবাইকে একাত্রে কানেকশনও করা যাচ্ছে না। তো আমার যে প্রশ্নটি এই পর্যায়ে মুজাহিদ আপনার কাছে ছিল, সেটি হচ্ছে যে আমাদের স্বাধীনতার যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার যে প্রতিষ্ঠার যে বিষয়টি ছিল, সেই জায়গায় আমরা কতটুকু এগোতে পেরেছি? কঠিন প্রশ্ন স্যার। প্রথম বিষয় হচ্ছে যে সফলতা মাপার প্যারামিটার তো বহু রকমের থাকে, আর যদি সাম্য, ন্যায় বিচারের মতো বিষয়গুলো যদি আলোচনা করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাকে ভিন্ন ভিন্ন আঙ্গিক থেকে দেখতে হবে। এখন স্বাধীনতার এত বছর পরে যেই ন্যায্যতার বিচারের কথা আমাদের জাতির স্থপতি বলে গিয়েছেন, 50 বছর পরেও কিন্তু এখন মানুষ মিছিল করে যে অমুকের ফাঁসি চাই, বিচার চাই। তখন বুঝতে হবে যে আমাদের বোধহয় এই জায়গায় আরো অপ্রাপ্তি রয়ে গেছে। বহুবার আমাদের সংবিধানকে বহুভাবে কাটাছেঁড়া করা হয়েছে। যখন যে সরকার এসেছে, কখনো সামরিক সরকার, কখনো বেসামরিক সরকার, যে যার যখন পছন্দ মতো সংবিধানকে পরিবর্তন করা হয়েছে। তো তখন বুঝে যায় যে আমাদের মূল বেসিক যে জায়গা ছিল, ন্যায় নীতি, সাম্য, গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার, যে এইসব বিষয়গুলোর যে বেসিক পয়েন্টটা ছিল, সেই বেসিক পয়েন্টটা বারবার কিন্তু বাধাগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত আমাদের সংবিধানকে খুব সুন্দর জায়গায়, প্রশ্নাতীত জায়গায় আমরা এখনো দাঁড় করাতে পারিনি। যদি আমাদের সংবিধানকে আমরা প্রশ্নাতীত জায়গায় দাঁড় করাতে পারতাম, আমাদের সমস্ত মানুষ, দল মত নির্বিশেষে সব প্রকারের মানুষ যখন এসে বলতো যে হ্যাঁ, এটি আমাদের সংবিধান, এটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধা নেই, বা এটির এই যে ধারাগুলো পরিবর্তন করা হচ্ছে বা হবে, সেগুলো যদি সম্মিলিতভাবে প্রয়াস হতো, তাহলে বোধহয় এই সংবিধান থেকেই তো পরবর্তীতে আমাদের আইনগুলো করা হচ্ছে, বা সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে, এবং সেই আলোকে রাষ্ট্রের বা সরকারের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে আপনি একদিকে বিচার বিভাগ বলেন, একদিকে নির্বাহী বিভাগ বলেন, এই বিভাগগুলো যদি তাদের দক্ষতা, সততা, নিরপেক্ষতা ধারণ করতে পারতো, তাহলে আমার কাছে মনে হয় স্বাধীনতার সুফল আরো সুন্দরভাবে বয়ে আসতে পারতো। সেই সাথে আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে ইদানিং সময়ে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পাল্টে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে। আমি বেশ কিছুদিন ধরে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে মানে পড়াশোনা করতে গিয়ে আমি নিজে হতবাক হয়ে যাচ্ছি। সেটি হচ্ছে কখনো কখনো কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা হয়। মানুষ বলে তুমি রাষ্ট্রদ্রোহ করেছো, তুমি এরকম বলেছো, ওরকম বলেছে। আসলে রাষ্ট্রদ্রোহ এটা কিন্তু খুব
সহজ একটা ব্যাপার না বা ছোট একটা ব্যাপার না। আপনি যে রাষ্ট্রে থাকেন, যে রাষ্ট্রের সংবিধান অনুসারে আপনি চলেন বা যে রাষ্ট্রের নিয়ম কানুন আপনি মেনে চলেন, সেই রাষ্ট্রের বিপক্ষে যদি কিছু করেন তখন সেটি রাষ্ট্রদ্রোহ হচ্ছে। কিন্তু আমরা যদি কখনো কোনো সরকার, যে সেটি যেই সরকার হোক, তার সমালোচনা করি, তার ভুল ত্রুটিগুলো তুলে ধরি, তার প্রতিবাদে কোনো আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং করি, সেটি কিন্তু রাষ্ট্রদ্রোহ নয়। সেটি সরকারের বিপক্ষে এক একজনের তার ব্যক্তিগত মতামত, চিন্তা ভাবনা, আদর্শের জায়গা এবং আদর্শের জায়গা থেকে সে তার মতো করে করতে পারে। সংবিধান আমাদেরকে সেই নিশ্চয়তা দিয়েছে, সেই অধিকারটুকু আমাকে দিয়েছে। সুতরাং আমরা যখন সরকার এবং রাষ্ট্র দুটোকে গুলিয়ে এক করে ফেলি, তখন হচ্ছে যে আমাদের মানে সমস্ত বিষয়গুলোতে একটু কনফিউশন তৈরি হয় বলে আমার কাছে মনে হয়। যা হোক, আমার কাছে সাম্য ন্যায় বিচারের ক্ষেত্রে এখনো পরিপূর্ণতা অর্জন হয়নি বলে আমার কাছে মনে হয়েছে। সেই সাথে স্যার আমি আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে যে এই 50 বছর পরও আমাদের রাষ্ট্রের এখনো পর্যন্ত আমরা কেন উন্নত রাষ্ট্র হতে পারিনি? আমাদের চেয়েও কম বয়সে আরো অন্য রাষ্ট্র আমাদের চেয়ে এগিয়ে গেছে, এরকম উদাহরণ কিন্তু আমাদের কাছে রয়েছে। সুতরাং আমরা কেন এগোতে পারিনি, বা আমাদের পেছনে বাধাগুলা কি কি ছিল, এগুলাকে যদি আমরা মূল্যায়ন করতে পারি এবং সেই সমস্যাগুলোকে যদি আমরা সলভ করতে পারি, তাহলে কিন্তু আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। এবং একটা রাষ্ট্রের মূল পত্তনিটা হয় কিন্তু শিক্ষার মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থা যদি সুন্দরভাবে গড়ে তোলা যায়, তবে কিন্তু রাষ্ট্রের পত্তনিটা সুন্দর হয়। আপনি আজকে যদি আমরা জাপানের শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, তাহলে দেখতে পাই কত সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা তাদের রয়েছে। এবং চীন বলছে তাদের সব ছেলেগুলো ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই, কারণ সবাই ইউনিভার্সিটিতে পড়ে তার কি করবে? আমরা যদি দেখি, গত কয়েকদিন ধরে আমরা নিউজ দেখতেছি, ফেসবুকের নিউজ ফিড দেখতেছি, সেখানে আমরা দেখছি যে বিসিএস এর জন্য হন্য হয়ে 5 লাখ, মাত্র 2 কিংবা 2,500 সিটের জন্য 5 লাখের চেয়ে বেশি তরুণ এবং যুদ্ধ করছে। তাহলে আপনি যদি দেখেন 10টা বিসিএস হলে সর্বোচ্চ 20 থেকে 25,000 শিক্ষার্থী সেখানে চাকরির সুযোগ পাবে। তাহলে যে হিউজ 5 করে 50 লাখ যদি আপনি ধরেন, শুধুমাত্র অ্যাপ্লিক্যান্ট যদি ধরেন, সেখান থেকে মেজরিটি পার্সেন্ট কিন্তু ওখানে কখনোই চাকরির সুযোগ পাবে না। আপনি যে সমীকরণ যে দিক থেকেই বলেন না কেন, তাহলে তাদেরকে বিকল্প কিছু করতে হবে। কিন্তু আমাদের যে ফোবিয়া, বিসিএস এর মতো করে বিসিএস এর প্রতি যে মানে একদম এমন একটা ব্যাপারে চলে গেছে বা এমন একটা পর্যায়ে চলে গেছে, সেটার জন্য হন্য হয়ে খোঁজা, যার কারণে বঞ্চিত হচ্ছে যে দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা থেকে আউটপুটটা কিন্তু আসতেছে না। আপনি যদি দেখেন তাহলে হচ্ছে ডাক্তার হচ্ছে বিসিএস ক্যাডার, তারপর হচ্ছে বুয়েট থেকে পাশ করে তিনি প্রশাসনে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি সেটাকে নিরুৎসাহিত করছি না, যোগ্যতা বলে পেয়েছে সেটি ঠিক আছে, কিন্তু রাষ্ট্র তো ইঞ্জিনিয়ার হওয়ার পেছনে তার জন্য অনেকগুলা টাকা খরচ করেছে। সুতরাং রাষ্ট্র যখন তার জন্য ওই টাকাগুলো খরচ করেছে, সেই খরচের বিনিময় যদি দিতে চায়, তাহলে তাকে সেই সেক্টরে কিন্তু কাজ করা উচিত। এটি সবাই বলবে, আমরাও চাই। একজন ডাক্তার মানব সেবা করার জন্য সরকার তাকে তৈরি করেছে, সুতরাং তিনি ইউএনও হবেন বা হচ্ছে যে অন্যান্য জায়গায় যাবেন, না গেলেও তো পারতেন, তিনি তো মানব সেবা করতে পারতেন, কারণ ওই বিষয়ে তিনি এক্সপার্ট, অন্য বিষয়ে না গেলেও পারতেন। তো এই অনেকগুলো বিষয় আছে। আমি মনে করি শিক্ষা ব্যবস্থা আমাদের এখনো অনেক পিছিয়ে আছে, যার কারণে দেখা যাচ্ছে, আপনি যদি দেখেন যে 10 বছর আগে আমাদের সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছিল, ইদানিং সময় সেটি পরিবর্তনের জন্য আলোচনা হচ্ছে। তার মানে এই 10 বছরের সৃজনশীল আমাদের কিছুই দিতে পারেনি, এরকম প্রশ্ন তো অনেকেই করছে। তারপর আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে দেখছি যে কেমন হচ্ছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে যারা জিপিএ 5 পাচ্ছে, তার মধ্যে 1 or 2% পাস করতেছে। চান্স পাওয়া তো দূরের কথা, পাস করতেছে 1, 2 or মুজাহিদকে আমরা শুনতে পাচ্ছি না। রিফাত, আমাকে শোনা যাচ্ছে? রিফাত মাইক্রোফোনটা আনমিউট করা রাখবে। হ্যাঁ, শোনা যাচ্ছে, আনমিউট করা রাখবে। রাইট, জি শুনছি। মুজাহিদ এখানে বলছিল যে তুমি একটু উচ্চারণ করেছিলে যে আমাদের শিক্ষা ব্যবস্থা যে জায়গায় দুর্বলতার যে বিষয়গুলো, এবং মুজাহিদ উন্নত রাষ্ট্রগুলোর কথা বলছিল, বিশেষত আমাদের জাপান, সিঙ্গাপুর অথবা এই জাতীয় রাষ্ট্রগুলো, উদীয়মান যে রাষ্ট্রগুলো, এই জায়গায় শিক্ষা ব্যবস্থার কোন জায়গায় আসলে আমাদের ঘাটতিগুলো রয়েছে? 50 বছরে কি আমরা সেখানে উত্তরণ ঘটাতে পারিনি? আচ্ছা, আমি আসলে যে জায়গাটা দেখেছি, আসলে আমাদের প্রথম হচ্ছে শিক্ষার এডুকেশন সিস্টেমটা। আমার মনে হয় আমাদের যেহেতু অনেকজন শ্রদ্ধেয় স্যার রয়েছেন, অনেকজন রিসার্চার রয়েছেন, আমরা সবাই মিলে যদি আমাদের এডুকেশন সিস্টেমটা কি ধরনের হবে, আমরা ওটা অন্তত আগামী 50 বছর জন্য একটা পরিকল্পনা করি, সেই অনুসারে আমাদের শিক্ষকদেরকে যদি ট্রেন আপ করানো হয়,
কারণ হচ্ছে আমরা একটা নতুন সিস্টেম লঞ্চ করে শিক্ষকদের উপর চাপাই দিয়ে এটাই করতে হবে, কিন্তু এটা না করে আমরা একটা 50 বছরের জন্য পরিকল্পনা করে সিস্টেম দাঁড় করানোর পরে টিচারদেরকে যদি 2 বছরের জন্য ট্রেনিং করানোর পরে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে চেঞ্জ করানো হয়, আমার মনে হয় এরপরে আমরা মানে রেজাল্টটা পাবো। এই যেমন সৃজনশীল যখন এসেছিল অনেকটা মানে কি হবে এটা কেউ জানতো না, শিক্ষকরাও কনফিউশনের মধ্যে ছিল, ছাত্রছাত্রীরাও কনফিউশনের মধ্যে ছিল, মানে ব্যবস্থাটা কি হবে। এরপর এখন আবার বলতেছে শিক্ষা ব্যবস্থাটা আরেকটু চেঞ্জ করা দরকার, বা পরীক্ষা হবে না, এরকম যদি এক্সপেরিমেন্ট করতে থাকে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে পরবর্তী জেনারেশনটা আসছে তারা কখনো সুশিক্ষিত হবে না। তারা দেখা যাবে প্রত্যেকটা মানে একটা নির্দিষ্ট সময় পর পর 10 বছর পর পর একটা কনফিউশন জাতি হিসেবে ক্রিয়েট হবে। কেউ দেখা যাবে আমাদের থটের সাথে ওদের চিন্তা ভাবনা মিলবে না, ওরা 10 বছর পর যারা আসবে তাদের চিন্তা ভাবনার সাথে এর পরবর্তী 10 বছরের চিন্তা ভাবনা মিলবে না, কাছে প্রত্যেকজনের শিক্ষা ব্যবস্থা ছিল ভিন্ন ভিন্ন। তাই আমার মনে হয় সবাই মিলে আমাদের যারা মানে গুণী ব্যক্তি আছেন বা আমাদের মিডিয়ার সাথে জড়িত আছেন, সবাই মিলে যদি আমরা একটা প্রপার এডুকেশন সিস্টেমের জন্য রিসার্চ করা হয়, প্রয়োজনে আমাদের দেশের থেকে না পারলে বাইরে থেকে এনেও যদি রিসার্চ একটা টিম এনে রিসার্চ করানো হয়, এরপর আমরা ওই সিস্টেমের জন্য ট্রেন আপ করানো হয় শিক্ষকদেরকে, আমার মনে হয় একটা ভালো শিক্ষা ব্যবস্থা ক্রিয়েট হবে। অনেক ধন্যবাদ রিফাত, এই পর্যায়ে তোমাকে খুব ভালোভাবে শোনা গেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি তোমার মতামত। আমরা তাওশিফ তোমার কাছে আসি, যে বিষয়টি আমরা বলছিলাম যে আমাদের সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে জায়গাটি আছে সেই জায়গায় আমরা বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় জটিল গলদ রয়ে গেছে। তুমি একটি বৃহৎ রাজনীতিক ছাত্র সংগঠনের একজন কর্মী হিসেবে দাবি করেছো এবং তুমি নেতৃত্বের জায়গায় আছো আমি যতটুকু জানি, সেই জায়গা থেকে তোমার মূল্যায়নটা কি হবে? এবং তোমার মাইক্রোফোনটা আনমিউট করা লাগবে। জি ধন্যবাদ। যে আমাকে বিষয়টা বলা হয়েছিল যে আপনার সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের কথা যেখানে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিগত সরকার থেকে যদি আলোকপাত করা হয়, বর্তমান সরকারের প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত সময়ে যে কেসনো বিষয় নিয়ে একটি আমরা পুরো বাংলাদেশ যে একটু ছিল, কিন্তু আপনারা আমাদের যে দলীয় নেতা কর্মীদেরকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন এবং প্রশাসনিক যারা কর্মকর্তারা ছিল তারা কিন্তু ছাড় দেয় নাই। ওই বিষয়ে যদি আমরা আলোকপাত করতে চাই তাহলে আমরা মনে করি তাহলে ন্যায় বিচারের এখনো আমাদের যদি আমি বিবেচনা করি, আমি একজন নাগরিক হিসাবে যদি আমি রাজনীতির দলের বাইরে গিয়ে যদি নাগরিক হিসেবে চিন্তা করি, তাহলে আমাদের প্রতিটি সেক্টরে কিন্তু সরকার ন্যায় বিচারের এবং আমাদের যে আপনার এই মানবিক মর্যাদা তা যথাযথ পালন করছে। হ্যাঁ, অবশ্যই একটু মানুষ আপনার আমাদের এখানে তো পুরাপুরি হয়তো আমাদের সবকিছু তো সম্ভব না, আমাদের এগুলো সবকিছু একটু রিকভার করতে হয়তো একটু সময় লাগবে। আমি যা আমার দৃষ্টিকোণ থেকে দেখছি একজন ছাত্রলীগের কর্মী হিসাবে, যে আর যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয় আর ন্যায় বিচারটা আমি একটু বলি। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্ষেত্রে যে এতগুলো যে বাংলাদেশের মধ্যে যে দর্শন বলেন, তারপর আপনার যে প্রতিটি আপনার খুনের মামলা বলেন, প্রতিটি কিছু রায় আমরা সরাসরি দেখতে পেয়েছি এবং তা অচিরে আমাদের সফল দক্ষ রাষ্ট্রপ্রধান আমাদের জননেত্রী শেখ হাসিনার তিনি দক্ষতায় আমাদের রাষ্ট্র বিভাগকে তিনি আপনার যে একটা জায়গা অবস্থান করে দিয়েছেন, যা বিগত সরকার আমল আমার জানা মতে তা এত ডেভেলপ হয়েছে বলে আমার মনে হয় না। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর থেকে যে টানা আমাদের তৃতীয়বারের মধ্যে যিনি যে আমাদের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তা তিনি যথাযথ আপনার ন্যায় বিচারের দিকে যদি আপনারা বলি, প্রতিটি যেমন আপনার আইসিটি বিভাগ বলেন, এখন যে ফেসবুক, হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি সামান্য বিষয় নিয়ে কিন্তু মানুষকে কি করে ব্ল্যাকমেইল করে। আমরা এখন যদি থানায় যাই তাহলে কিন্তু আমরা কি আমাদের ন্যায় বিচারটা আমরা পাচ্ছি, আমাদের পুলিশ প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করে আপনার এটা আপনাকে ফিরিয়ে দিচ্ছে এবং বিভিন্ন আপনার যে সময় যে কাজে যাচ্ছেন আমাদের পুলিশ প্রশাসন থেকে বলেন সরকারি ভাবে বলেন প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনার সার্বিক সহযোগিতা পাচ্ছেন। তাই বলে যদি আমরা সরকারকে হেয় করি, প্রতিবন্ধকতা করি, তাহলে আমি মনে করি তা আমাদের জন্য খুব লজ্জাজনক একটি বিষয় হবে আমি মনে করি। আরেকটি বিষয় বলা হয়েছে কি আপনার শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থা আপনারা দিন দিন দেখতে পাচ্ছি খুব এগিয়ে চলছে, আমাদের এই খুব গুরুত্বের সাথে আমাদের এই সফলতার সাথে আমরা শিক্ষা ব্যবস্থাটা লক্ষ্য করছি।
যে বিভিন্ন আমাদের শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিগত বছর আপনার এই শিক্ষার হারের পার্সেন্টেজ দেখেন আর বর্তমান যে আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার আপনার ক্ষমতার নেওয়ার পর থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার পার্সেন্টেজটা দেখেন। আর কর্মসংস্থানের যে সুযোগটা বিষয়টা বলা হয়েছে, আপনার যে আমাদের, অবশ্যই এটা আমি একমত, ওই দিক থেকে আমি ছাত্র হিসাবে আমাদের পুরাপুরি কারণ আমাদের যেহেতু যে হারে আপনার শিক্ষার হার বাড়ছে ওই হারে কর্মসংস্থানের সুযোগটা কম, ওইটা আমি একমত। কারণ ওইটা আর একটু আমরা যদি আমাদের বিভিন্ন, আমি তো প্রথমেই বলেছি আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো আছে বিভিন্ন, তারপর আপনার তার বিকল্প হচ্ছে কি আমরা যদি এই উদ্যোক্তা তৈরি করতে পারি। যেমন আমাদের এই কিছুক্ষণ আগে আমাদের একটা বক্তা বলে গিয়েছিল, আমার ওনার নামটা হয়তো আমি পুরোপুরি বলতে পারছি না, ওই যে ওনার সাথে আমি একমত। আমরা যদি উদ্যোক্তা তৈরি করতে পারি তাহলে আমরা এই কর্মসংস্থান সুযোগ থেকে তো আমরা যে আত্মকর্মসংস্থান নিজেদের কর্মসংস্থান সুযোগটা বৃদ্ধি করতে পারবো এবং আমাদের যে বেকার তা আমরা দূর করতে পারবো। আরেকটা হচ্ছে কি আপনার যে যেমন এখন দেখেন করোনাকালীন সময়ে আমি একটা উদাহরণ দিই, আমরা জুম অ্যাপস এর মাধ্যমে হোক আমাদের, তারপরে আমরা দেখতে পেলাম অনলাইনে যে আমাদের ক্লাস কার্যক্রম তা কিন্তু উন্নত বিশ্বের মতো আমরা কিন্তু এই বাংলাদেশ এগিয়ে চলছে। যে আমাদের যদি আজকে যদি আমাদের এই জুম অ্যাপসটা বা অথবা আমাদের যে অনলাইন যদি সরকার পুরাপুরি সফলতার সাথে যদি পরিত্রাণ না পেতাম তাহলে কিন্তু আমাদের যে শিক্ষার্থীরা তারা অচল হয়ে পড়তো, আমাদের তার অনেক শিক্ষা ব্যবস্থা অনেক ক্ষতিগ্রস্ত হতো। যাই হোক, আমরা যদি সকল কিছু বিবেচনা করি আমাদের কোনো শিক্ষার্থী আমি মনে করি ক্ষতিগ্রস্ত হয় নাই। যেমন বিশ্ববিদ্যালয়, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের এই এই আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ফ্রিতে যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে আপনার এই আপনার স্মার্টফোন দিয়েছেন। তারপরে সরকার যে এখন শিক্ষাবৃত্তি তা প্রদান করেছেন এই করোনাকালীন সময়ে। প্রতিটি ক্ষেত্রে আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার গুরুত্বের সাথে আপনার শিক্ষা ব্যবস্থাকে আরো ডেভেলপ করার জন্য, উন্নত করার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ যারা আমাদের এই শিক্ষা সেক্টর আছে তারা তাদের নিরলস ভূমিকা পালন করে যাচ্ছেন। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুসারে প্রতিটি ক্ষেত্রে আমি মনে করি, আমি একজন ছাত্র প্রতিনিধি হিসাবে, আমি একজন তরুণ সমাজের প্রতিনিধি হিসাবে আমি মনে করি শিক্ষা ব্যবস্থা বলেন, ন্যায় বিচার বলেন, হয়তো একটু ত্রুটি থাকতে পারে, তাই বলে যে আমরা সরকারকে হেয় প্রতিবন্ধকতা করব তা নয়। আমরা আমাদের যে আপনার ভুলগুলো আছে তা যদি আমরা তা তা যদি আমরা হয়তো একটু মানুষ হিসাবে তো ভুল ত্রুটি হতে পারে, তাই বলে একজনের দিক বিবেচনা করে তো পুরা গভর্নমেন্ট বিবেচনা করা যাবে না। তাই আমরা আমাদেরকে আমাদের জায়গা থেকে বিবেচনা করতে হবে আগের শিক্ষা ব্যবস্থা কি ছিল আর এখনের শিক্ষা ব্যবস্থাটা কি। এবং ন্যায় বিচারে যদি কথা বলা হয়, আমরা দেখতে পেয়েছি অতীতে গত 2020 সালে যে কেসনো কেলেঙ্কারির মধ্যে যে আমাদের বড় বড় আওয়ামী লীগের বড় বড় নেতাদের কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একচুল পরিমাণও ছাড় দেয় নাই। এই দিক যদি বিবেচনা করি আমরা বলতে পারি দেশের মধ্যে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এবং যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে আমরা দেখতে পেলাম করোনাকালীন সময়ে তা দেখিয়ে দিয়েছে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি শিক্ষা ব্যবস্থা নিয়ে। আশা করছি ভবিষ্যতে আমাদের এই শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে। আমরা যেহেতু উন্নত জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি, আমরা আরো দিন দিন আমাদের এই শিক্ষা ব্যবস্থা আরো ডেভেলপ হবে এই আশা আমি রাখতে পারি। আমাদের যেহেতু এই প্রধানমন্ত্রীকে আমাদের আওয়ামী লীগ সরকার যদি আরো ক্ষমতায়ন হয়, আর যদি আমরা আমাদের জনসাধারণ যদি আরো সুযোগ দেয়, আমাদের আরো আমরা শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করতে পারবো আমি মনে করি। অনেক ধন্যবাদ তাওসিফ। দর্শক, আমরা আলোচনা করছিলাম স্বাধীনতার 50 বছরে কেমন বাংলাদেশ চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন 4 জন তারুণ্যের প্রতীক, মুজাহিদুল ইসলাম, জিএম তাওসিফ, আমাদের সাথে রিফাত এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন উর্বি। আমরা এই পর্যায়ে একটু আলোচনা যাব। উর্বি, তোমাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ঘাটতির জায়গাগুলোর কথা রিফাত বলেছে, মুজাহিদ বলেছে এবং তাওসিফও একটি বলবার চেষ্টা করেছে, তো সেই জায়গায় তোমার জায়গা থেকে মূল্যায়নটা কি হবে? তৌসিফ ভাই, আমাকে মনে হয় আমার নামটা উনি জানেন না। রেজাউল আহমেদ উর্বি আমার নাম। আমি লাইটা বাংলাদেশের সভাপতি। না চেনারই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আজকে এই পরিচয় বা আজকে মনে হয় দেখার সুযোগ হলো। আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার অনেকবার যাওয়া হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে, লাইটা বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, হয়তো বা এই দিক সেদিক করে হলে আবার পরিচয় হয়েও যেতে পারে। এখন সবাই আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কথাটা বলছে সেটা হচ্ছে কি আসলে এডুকেশন সিস্টেমটা সবসময় পরিবর্তন হতেই থাকবে। এটা আসলে আপনি একটা ফিক্সড একটা কাঠামো কখনো দাঁড় করাতে পারবেন না, আমার মতে, আমি যেটা বুঝি বা আমি যতটুকু দেখেছি। কারণ আমি তো আসলে দুইটা এডুকেশন সিস্টেম পার হয়ে এসেছি। মানে আমি যখন স্কুল লাইফে
পড়াশোনা করছি তখন এক ধরনের এডুকেশন সিস্টেম ছিল, আমি সৃজনশীল করলাম, দুই ধরনের যে শিক্ষা ব্যবস্থা আমি দেখলাম। আসলে এই আগামী 10 বছর পরে দেখা যাবে আরো নতুন একটা শিক্ষা ব্যবস্থা আসবেই। এখন টেকনোলজির যে যুগ, সেটার জন্য টেকনোলজি বেসড আরো অন্য ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আসবে। কিন্তু কথা হচ্ছে যুগোপযোগী সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে। আমরা হয়তো বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অথবা শিক্ষা ব্যবস্থাটা গ্রহণ করার ক্ষেত্রে আমরা হয়তো বা পিছিয়ে পড়ি, অর্থাৎ অন্যান্য বিশ্বের তুলনায় আমরা একটু লেটে আমরা এই পদ্ধতিটা গ্রহণ করি। অর্থাৎ সৃজনশীল পদ্ধতিটা কিন্তু উন্নত বিশ্বে আগেও ছিল, তারা এটা ফলো আপ করতো, কিন্তু তারা যখন মানে এটা ডিসমিস করে দেওয়ার পথে ছিল তখন আসলে বাংলাদেশ এই পদ্ধতিটা অ্যাডপ্ট করে। এটা হচ্ছে কি একটু সমস্যা হয়ে যাচ্ছে গভর্নমেন্টের, যে একটু পরে হয়তো বা অ্যাডপ্ট করতেছে যে কোনো জিনিস, অর্থাৎ এক জায়গায় পরীক্ষিত হইলো, হওয়ার পরে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল ব্যবস্থাটা, তারপরে হয়তো বা আমাদের গভর্নমেন্ট সেই সিস্টেমটাকে অ্যাডপ্ট করতেছে। তো এইটার ক্ষেত্রে আমাদেরকে একটু তাড়াতাড়ি হলেই আসলে জিনিসটা আমাদের জন্য খুব ভালো হবে। এবং শিক্ষা ব্যবস্থাটা চলমান, পরিবর্তনশীল, মানে শিক্ষা ব্যবস্থাটা পুরোটাই পরিবর্তনশীল, শিক্ষা ব্যবস্থা না, পুরো পৃথিবীটাই আসলে পরিবর্তনশীল, এটা পরিবর্তন হতেই থাকবে। এটা খুবই সিম্পল একটা বিষয়। আসলে আরেকটা বিষয় যেগুলো আমি আসলে নজর আনতে চাই, অন্য বক্তারা যেটা তুলেছিল ন্যায় বিচার সম্পর্কে, সেটা আসলে কিছু জিনিস আমাদের দেশ আসলে ন্যায় বিচার অনেক আগে মানে এগিয়ে দিচ্ছে। আমাদের সুপ্রিম কোর্ট এখন স্বাধীনভাবে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, গভর্নমেন্টকে জবাবদিহিতা করতে হইতে পারে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এখনো আমাদের দেশে, যেটা 2000 এর পর থেকে 2003-4 এর দিকে থেকে আমাদের শুরু হয়েছিল এক্সট্রা জুডিশিয়াল কিলিং র্যাবের মাধ্যমে, সেটা এখনো মানে চালু রয়েছে, ক্রস ফায়ার। আমি সুবর্ণ জয়ন্তী পালন করছি, আমি 50 বছর পালন করছি। আমি দেশটা স্বাধীন হয়েছে যাতে পূর্ব পাকিস্তানের পাকিস্তানি হানাদার বাহিনীরা যাতে আমাদেরকে অনাবিচারে, হ্যাঁ বিনা বিচারে আমাদেরকে যাতে হত্যা করতে না পারে সেই জন্য। কিন্তু এখনো যদি আমি স্বাধীন বাংলাদেশে 50 বছর হওয়ার পরে যদি আমাদের দেশে এক্সট্রাজুডিশিয়াল কিলিংটা চালু থাকে, যদিও অনেক কমেছে কিন্তু তারপরেও চালু রয়েছে, তো সেটা আসলে আমাদের জন্য একটা মানে স্বাধীনতার জন্য একটা আসলে অপমানজনক একটা বিষয়। তারপরে আমরা এখনো বর্ডার কিলিংটা এখনো অফ করতে পারি নাই, যেটা আসলে ভারতের সাথে আমাদের সমঝোতার বিষয়, ওখানেও একটা ন্যায় বিচার, ইন্টারন্যাশনাল একটা বিষয় ন্যায় বিচারের জন্য আমাদের গভর্নমেন্ট যদিও অনেক স্টেপ নিচ্ছে আমরা দেখতে পাই, সেটা একটা জিনিস। আর একটা খুব দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে, যেটা আসলে আমি মানে খুব দুঃখ লাগে প্রায় যে বিষয়টা দেখে, সেটা হচ্ছে আইসিটি ল নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা শোনা যায় বাংলাদেশে। আমার মনে হয় না আর কোন ল নিয়ে এত বছর যাবত এত তর্ক বিতর্ক, এত আলোচনা সমালোচনা হয়েছে এই আইসিটি ল ছাড়া। আইসিটি লতে কার্টুনিস্ট হোক, সাংবাদিক হোক, বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়ে যাচ্ছে, অর্থাৎ রাজনৈতিক স্বার্থে হয়তো বা অনেকে ব্যবহার করছে। আমি কোন রাজনীতি মানে হয়তো বা বিভিন্ন জায়গায় রাজনীতি হচ্ছে, আমি রাজনীতি কম বুঝি, আমি রাজনীতি আসলে বুঝি না, খুবই কম বুঝি। আমি রাষ্ট্র সরকার এই বিষয়ে আমার কিছুটা আইডিয়া আছে। আইসিটি ল নিয়ে আসলে আমাদের মানে অনেক সময় গ্রহণ করতে একটু কষ্ট হয়, যে আমি একটা স্বাধীন দেশে বসবাস করছি, 50 বছর পালন করছি, কিন্তু আমাদেরকে এখনো এক্সট্রাজুডিশিয়াল কিলিং, আইসিটি ল, এগুলো নিয়ে আমাদেরকে মাঝে মাঝে চিন্তা করতে হয়, কোন জায়গায় লেখার সময় চিন্তা করতে হয়, সে একটা বিষয়। আর একটা জিনিস হচ্ছে, আমি লাইটার বাংলাদেশে কাজ করার সূত্রে আমি প্রচুর গরিব মানুষের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। সেখানে ন্যায় বিচার, যারা গরিব মানুষ তারা কিন্তু ন্যায় বিচারটা পায় না, সেই কমপ্লেন গুলো আমরা অনেক সময় পেয়েছি। গরিবদের সাথে যখনই আমরা কাজ করতে গিয়েছি, দারিদ্র জনগোষ্ঠীর সাথে যখন আমরা কাজ করেছি, তখন ন্যায় বিচারের বিষয়টা আমি এমন অনেক মানুষ দেখেছি যারা কোর্ট কাছারিতে ঘুরতে ঘুরতে গরিব হয়ে গেছে, অর্থ সম্পত্তি সবকিছু হারিয়ে ফেলেছে। অর্থাৎ এই জিনিসটা আসলে আমাদের দ্রুত গতি করা উচিত। যে আইন ব্যবস্থাটা আমাদের এখন রয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লটাও, মানে এই ল গুলো একটু মানে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া যায় কিভাবে, সেগুলো হয়তো বা আমরা চেষ্টা করে দেখতে পারি। কারণ আমার মনে হয় না এত দীর্ঘসূত্রিতা এই দক্ষিণ এশিয়ার কান্ট্রি গুলা ছাড়া, মানে উন্নত বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রি বলি বা আমরা উন্নত বিশ্ব বলতে আসলে যা বুঝি, সেইগুলাতে আসলে হয় বলে আমার মনে হয় না, আমি যতটুকু জানি আমার স্বল্প জ্ঞানে। তো আমার মনে হয় উন্নত, মানে আমি আসলে সুবর্ণ 50 বছর পার করছি, উন্নত দেশ বলছি, উন্নত শিক্ষা ব্যবস্থা বলছি, এর সাথে সাথে আমাদের ন্যায় বিচারের বিষয়টা দ্রুতগামিতা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আসলে আমাদের নজর দেওয়া উচিত। নইলে আসলে মানে জাস্ট খালি আমরা যদি ফ্লাইওভারে আটকে থাকি উন্নয়ন, আমরা যদি ব্যাংকের সুদ কমছে এখানে উন্নয়ন, আমরা যদি জাস্ট খালি থেমে থাকি, তাহলে মনে হয় না প্রপার উন্নয়ন আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে। বাংলাদেশে আরো উন্নয়নের পথ আছে, আসলে ভালোর আসলে কোনো শেষ নাই। কারণ ভালোর শেষ নাই এটা বলতে গিয়ে কিন্তু এটা সমালোচনা হয় না, ভালোর কোনো শেষ নেই, এটা হচ্ছে কথা। আমরা ভালো করছি, আরো ভালো করতে হবে। ধন্যবাদ।
পূর্বে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে কিন্তু এসে গেছি। আর তোমার কাছে আমার কিন্তু শেষ যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, তাহলে প্রত্যাশা কি থাকবে আগামী দিনে আমাদের 50 বছরে আমাদের প্রত্যাশাটা কি থাকবে নাগরিক হিসেবে? আগামী আমি মানে আমরা আগামী 50 বছর পরে কি দেখতে চাই? রাইট। আগামী 50 বছর পরে আসলে আমি চাই আরো সুন্দর একটা বাংলাদেশ, দারিদ্র বিমোচিত একটা বাংলাদেশ, যেখানে আসলে দারিদ্রতা থাকবে না, হোমলেস কোনো মানুষ থাকবে না, যেখানে শিক্ষা ছাড়া কোনো মানুষ থাকবে না, মানুষের যে মৌলিক চাহিদাগুলো চিকিৎসা, বস্ত্র, শিক্ষা, এগুলা মানুষের সকল মানুষের একটা পরিপূর্ণতা থাকবে। এইটাই আসলে আমার স্বপ্ন বা আমি দেখতে চাই। আমি আশা করি, আমার মনে হয় যে তরুণ সমাজ এটাই দেখতে চায়, দারিদ্র বিমোচিত একটি বাংলাদেশ। তো আমার আশা থাকবে আমরা যারা আছি তরুণরা, আমরা তো অলরেডি লাইটার বাংলাদেশ থেকে চেষ্টা করছি দারিদ্র বিমোচনের, সরকারও নিজ জায়গা থেকে চেষ্টা করছে, আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা নিজ জায়গা থেকে চেষ্টা করছে। আশা করি বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ এবং দারিদ্র বিমোচিত একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। এবং 50 বছর পরে হয়তোবা আমরা বেঁচে থাকবো না, কিন্তু তারপরে হয়তোবা আমরা এইরকম আলোচনা কিন্তু চলতে থাকবে, তখন হয়তোবা তারা গর্ব করে বলবে যে হ্যাঁ, এখন আমাদের দেশ তো স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে, চলো আমরা অন্য কোনো দেশকে আমরা দারিদ্র বিমোচন করতে সাহায্য করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ পূর্বী। এই আশাবাদ অবশ্যই আমরা দেখি যে ভাববো যে অবশ্যই জয়ী হবে। আমরা না থাকলেও যেন আমাদের আগামী প্রজন্ম সেরকম একটি রাষ্ট্র দেখতে পায়। আমরা রিফাত তোমার কাছে আসি, সেটি হচ্ছে উর্বি বলছে যে আমাদের আইসিটি আইন এবং আমাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বর্ডার যে কিলিং, তারপর হচ্ছে দুর্নীতি সহ আমাদের অনেকগুলো ঘাটতি কিন্তু এখনো রয়ে গেছে, এটা বাস্তবতা। এগুলোকে মেনেই আমাদেরকে কিন্তু সামনের দিকে এগোতে হবে। তো সেই ক্ষেত্রে রিফাত তোমার জায়গা থেকে কি আবেদন থাকবে যে আমরা কোন জায়গায় যেতে চাই এবং কিভাবে আমরা যেতে চাই? আমার মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ আমাদের যদি ইথিক্স গুলাকে, মানে আমরা যে বিশ্বাস, আমাদের ন্যায় থাকার প্রবণতা, মানে দুর্নীতি না করার প্রবণতাটা যদি আমরা মুক্ত করে ন্যায় থাকার চেষ্টা করি, আমরা ব্যক্তিগতভাবে যখন ডেভেলপটা করব, সামগ্রিকভাবে বাংলাদেশ এই জায়গাটা মানে ডেভেলপটা হয়ে যাবে। তখন দেখা যাবে দুর্নীতিটা অটোমেটিক্যালি কমে যাবে, আমাদের দেশে যেই অন্যান্য অবস্থাগুলো ওগুলো অনেক অংশ কমে যাবে। আর আমরাই যেটা চাই, সবাই আসলে আমরা চাই আমাদের বাংলাদেশটা আরো সুন্দর হোক, আরো পরিস্ফুট হোক। আমরা বিশ্বের কাছে যাতে বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসাবে, জাতি হিসাবে গর্বের সাথে বলতে পারি। অনেক ধন্যবাদ। বাঙালি বলতে চোর বা বাঙালি বলতে একটু দুর্নীতি করবে, একটু ইয়ে করবে, এই জিনিসটা থেকে যাতে আমরা মুক্ত হই। তো এখন মুক্ত হবো আসলে কিভাবে? আমরা যেমন, আমি আজকে সকালের একটা কাহিনী বলি। সকালে আমি বাস টিকেটে যখন বাসে আসার জন্য টিকিট কাটছিলাম, উনি আমরা সবাই একটু না একটু দুর্নীতি করতে চাই। আমাদের এই সবার ছোট বিষয়েও যদি দুর্নীতিটা না করি, আমরা কাউকে লাইনে মানে একটু আগে যাব কেন, আমি 1 মিনিট পরে যাই, এই জিনিসটা যদি আমরা ডেভেলপ করতে পারি, আমার মনে হয় ছোট বিষয়গুলো থেকে আস্তে আস্তে বড় বিষয়গুলো প্র্যাকটিসটা চলে আসবে। আর আর মানে আমিও সবার সাথে একমত। আমরা সবাই চাই আমাদের বাংলাদেশ আরো সুন্দর হোক, আমাদের নতুন প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। অনেক অনেক ধন্যবাদ রিফাত। আমরা এই পর্যায়ে আসবো আমাদের আরেকজন অতিথি জিএম তাওসিফের সর্বশেষ, যে আমরা কেমন বাংলাদেশ আগামীতে দেখতে চাই। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ দেখতে চাই, যেহেতু তিনি যে আমাদের এই দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, আমরা সকলেই জানি। তিনি তার প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি বাংলাদেশের কথা বিবেচনা করে, বাংলাদেশের প্রতিটি মানুষের, প্রতিটি জনসাধারণের কথা চিন্তা করে তিনি যে কঠোর পরিকল্পনাগুলো করেছেন, তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি তার বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তিনি কাজ করে যাচ্ছেন। আমি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ দেখতে চাই। এ হচ্ছে আমার প্রত্যাশা। এবং আগামী 50 বছর পর হয়তো আমরা থাকবো কিনা জানি না, কিন্তু আমরা চাই এমন একটি বাংলাদেশ হোক যা আমরা অন্য দেশকে আমরা নেতৃত্ব দিতে পারবো,
এবং আমাদের যে ঘাটতিগুলো আছে তা অবসান ঘটিয়ে আমরা আরো উন্নত হব এই প্রত্যাশা। অনেক ধন্যবাদ তাওসিফ। আমরা এই পর্যায়ে একদম শেষে এসে গেছি অনুষ্ঠানে। আমরা মুজাহিদের কাছ থেকে শুনতে চাই যে আগামী 50 বছর পরে আমাদের বাংলাদেশ কেমন হওয়া উচিত এবং আমরা কোন ধরনের প্রত্যাশা আমাদের থাকবে সেই জায়গায়। ধন্যবাদ স্যার। প্রত্যাশা অনেক, তবে 50 বছর তো দীর্ঘ সময়, আমি অতটুকু যেতে চাচ্ছি না, কারণ তখন হয়তো আমি নাও দেখতে পারি। কিন্তু আমি জীবিত থাকা অবস্থায় যে বাংলাদেশ দেখতে চাই সেটির কথা বলতে চাচ্ছি। প্রথমত হচ্ছে অনেকগুলো বিষয় এসছে খুবই সেন্সিটিভ, যে স্বাধীনতার এত বছর পরে একটা রাষ্ট্র যখন সৌম্য ভ্রাতৃত্ব এবং গণতন্ত্র ইত্যাদি জায়গাগুলো অত্যন্ত স্ট্রং থাকার কথা, সেখানে কেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবে? সেখানে বন্ধু রাষ্ট্রগুলো কেন আমার বর্ডারে কিলিং হবে? কেন আইসিটি মতো এরকম একটি খুবই কঠোর একটি আইন জনগণের জন্য থাকবে? সেগুলো আমরা প্রত্যাশা করি না। নিশ্চয়ই সরকার সেটি বুঝতে পারছে, এবং আমাদের তরুণদের প্রত্যাশা হচ্ছে দ্রুত সেই জিনিসগুলা যেগুলা নিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেই রক্তক্ষরণ বন্ধের জন্য সরকার আন্তরিক হবে। কারণ সরকার আর আমাদের হৃদয় একইভাবে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং হৃদয়ের একটি অংশ যেমন রক্তক্ষরণ হচ্ছে, অন্য অংশ রক্তক্ষরণ হবে, এবং সরকার সেটি বুঝতে পেরেছে বলে আমি মনে করি। দ্বিতীয়ত, আমি কোনো পার্সেন্টেজে উন্নয়ন দেখতে চাই না। আমি জিডিপিতে এত শতাংশ গ্রোথ রেট, আমাদের কারেন্সি এত সমৃদ্ধ, এত বেশি বিলিয়ন ডলার রিজার্ভ আছে, আমি ওইসব দেখতে চাই না। আমি ওইসবের যেটি আমি দেখতে চাই যে আমি ঘর থেকে যখন রাস্তায় বের হবো তখন রাস্তায় কেউ ভিক্ষা করবে না। আমি চাই কোনো একজন রাস্তায় মুমূর্ষু অবস্থায় পানি না পেয়ে মারা যাবে না। আমি ঢাকা মেডিকেল কলেজের চিটাগাং মেডিকেল কলেজের পূর্ব গেটে দেখতে চাই না কোনো বেওয়ারিশ লাশ পড়ে আছে। এরকম বাংলাদেশ, এরকম দৃশ্য আমরা দেখতে চাই না। আপনি জিডিপি কত পার্সেন্ট হয়েছে, কি হয়েছে না হয়েছে, অনেক অনেক আলোচনা করা যাবে, এক একজন এক এক দিক থেকে আলোচনা করবে। ওকে ফাইন, আমি তাদের সাথে দ্বিমত নই, কিন্তু আমি এটি চাই যে আমরা রাস্তায় কেউ পড়ে থাকবে, আরেকজন প্রাইভেট জেট নিয়ে তার পছন্দের জায়গায় উড়াল দিবে, এরকম মানে অসমতার জায়গাগুলো আমরা দেখতে চাই না। যেটি দেখতে চাই সেটি হচ্ছে সুন্দর বাংলাদেশ। এই সুন্দরের সংজ্ঞা অনেক বেশি, এক একজনের কাছে এক এক রকম, কিন্তু একটা বিষয় সবাই একমত, যেখানে কোনো ক্ষুধা থাকবে না, দারিদ্র্যের ছোঁয়া থাকবে না, অন্যায় থাকবে না, ন্যায় বিচার সুন্দরভাবে থাকবে। আমি যদি অন্যায় করি যেমন শাস্তি হবে, ঠিক একইভাবে অন্য কেউ একই অপরাধ করলে শাস্তি হবে। আমার বা ওর ভাই, অমুকের ভাই, এমপি ছেলে, এরকম বলে কেউ যাতে কোনোভাবে পার না পায়। আর একটা বিষয় হচ্ছে আমরা কম্পেয়ারের জায়গায় যেতে চাই না। আমরা কম্পেয়ারের জায়গায় যেতে চাই না, ও এরকম করেছে আমি এরকম করব, বা আমি তার চেয়ে ভালো করছি। নো, আমরা এরকম চাই না। আমরা চাই ইউনিক। আমরা এখনকার সময়, এখনকার তরুণরা অনেক বেশি জানে, অনেক বেশি বুঝে, অনেক বেশি তারা জ্ঞান রাখে। এখন কাউকে মিথ্যা বলে যেমন পার পাওয়া যায় না, তেমনি ভুল তথ্য দিয়েও কেউ কখনো পার পাবে না। কারণ তরুণরা এখন সব বিষয়ে সজাগ। তারা শুধু বইয়ের পাঠ্যের মধ্যে আবদ্ধ, তারা শুধু ক্লাসরুমের শিক্ষকের তত্ত্বের মধ্যে আবদ্ধ, এরকম নয়। কিন্তু আমরা ইউনিভার্সিটিতে দেখেছি শিক্ষকের 50 বছর ধরে যে ধারণা নিয়ে তিনি এসেছেন, সেই ধারণা নিয়ে প্রশ্ন তুলেছে কোনো এক ছাত্র, এবং শিক্ষক কিন্তু মেনে নিয়েছে যে আমার 50 বছরের অভিজ্ঞতা তোমাদের সাথে নয়, আমি তোমার সাথে একমত। সুতরাং আমরা এরকমই একটা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই, এবং আমি দেখতে চাই যে বুদ্ধিভিত্তিক সমাজ, যেখানে কথা বলার জন্য কেউ কাউকে কখনো আক্রমণ করবে না, যেখানে তার বাক স্বাধীনতা যে দেয়া আছে সংবিধানে, সেটি প্রকাশ করার জন্য কেউ কখনো কারো দ্বারা নির্যাতিত হবে না। আমরা যেমন পুলিশকে বন্ধু হিসেবে পেতে চাই, সেটা কাগজে কলমে যেমন নয়, বাস্তবে যেমন পেতে চাই। আমরা মানবিক পুলিশ দেখেছি, উদাহরণ আমাদের কাছে আছে। আমরা ওসি প্রদীপকে যেমন দেখেছি, আবার কোতোয়ালি থানার ওসি মহসিনকেও আমরা দেখেছি। দুটোর মধ্যে কিন্তু আমরা হিউজ পার্থক্য দেখেছি। সুতরাং আমরাই বুঝতে পারি কোনটা ভালো এবং কোনটা খারাপ, কে প্রদীপকে বেছে নিবে, কে মহসিনকে বেছে নিবে। জনগণ যেভাবেই হোক, মহসিনের প্রশংসা কিন্তু আপনাকে করতেই হবে, আর প্রদীপের নিন্দা যে সকলেই করতে হবে। তাই বলে প্রদীপের নিন্দা করছে বলে সমস্ত পুলিশের নিন্দা করছে, ব্যাপারটা এমন যেমন নয়। ওসি প্রদীপ কিন্তু সমস্ত পুলিশের প্রতিনিধি, এমনটাও নয়। সুতরাং আমরা যেটা প্রত্যাশা করি, সুন্দর সমাজ, ভ্রাতৃত্বপূর্ণ সমাজ, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ একটি সমাজ। বোধহয় আমরা সেক্ষেত্রে যাত্রা শুরু করেছি, এখনো বলার সময় আসেনি যে আমরা উন্নত হয়ে গেছি বা আমরা অনেকটুকু উপরে উঠে গেছি। না, আমাদের বিশ্বাস আছে আমরা অনেকটুকু উপরে উঠবো, সেই যাত্রা পথে আছি। সকলকে নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে। এবং সর্বশেষ শেষ করতে চাই একটা বাক্য বলে, সেই বাক্যটা এমন যে বাইরে থেকে খুব সুন্দর সুস্বাস্থ্যবান যে মানুষ, ভেতরে ক্যান্সার, এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না, সুন্দর বাংলাদেশ দেখতে চাই। ধন্যবাদ সকলকে।
অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের বিজ্ঞ 7 জন তরুণ আলোচক এবং আমাদের সাথে যারা দর্শক এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন। আমরা দুঃখ প্রকাশ করছি যে আজকে নেটওয়ার্কের কারণে আমাদের অনেক আলোচনার বিভ্রান্তি ঘটেছে। আপনারা অবশ্যই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষত আজকের আলোচক মুজাহিদুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছে, জিএম তাওসিফ যুক্ত রয়েছে আমাদের সাথে, রিফাত এবং যুক্ত আছে আমাদের সাথে রেদওয়ান আহমেদ উর্বি। আমরা এই 7 জন অতিথিকে যেমন ধন্যবাদ জানাচ্ছি, দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাম্য, ন্যায়, বিচার, ভ্রাতৃত্বপূর্ণ উন্নয়নশীল একটি রাষ্ট্র, সমৃদ্ধ রাষ্ট্র আমরা দেখতে চাই এবং সেটি অবশ্যই আমরা মৃত্যুর পরে নয়, আমরা জীবিত থাকতে দেখতে চাই। 50 বছর অপেক্ষা করেছি, আর 50 বছর কোনোভাবে অপেক্ষা করতে চাই না, স্বল্প সময়ের মধ্যে দেখতে চাই। সেই জায়গায় যেন হয়, আমরা যেন ঐক্যবদ্ধভাবে একটি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তরুণেরা, বৃদ্ধরা এবং মাঝবয়সীরা সবাই এগিয়ে আসবে সকল জায়গা থেকে, তাহলে আমরা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো। দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের করোনার যে প্রাদুর্ভাব সেটি অনেক বৃদ্ধি পেয়েছে, মৃত্যুর হার বেড়েছে, সংক্রমণের হারও অনেক বেড়েছে। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদ সুন্দর পৃথিবীতে আবারও এই অতিথিদের নিয়ে ভিন্ন বিষয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, এই প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নেব। ধন্যবাদ সবাইকে।